প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামায় আজকে অতিথি আছেন ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম এবং সকল দর্শকদেরকে বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা। আমিও সেটাই আপনার সাথে তাল মিলিয়ে, যেহেতু অবহমান বাঙালির একটা ঐতিহ্য এটা, আজকে নববর্ষের মেতে উঠেছে সারা বাংলাদেশের মানুষ বাঙালিরা, আমিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা এসেছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং শ্যামল সিলেট। তিনটি পত্রিকায় নিয়ে আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ করব। আজকের অতিথিকে আরো একটু পরিচয় করে দেই। অতিথি আরো আমাদের সিলেট টিভিতে এসছেন এবং ওনার বিশ্লেষণ গুলো আমরা খুব মুগ্ধ, আশা করি পাঠকও মুগ্ধ আছেন। অতিথি অন্য পরিচয়, উনি রোটারি ক্লাব অফ জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট এবং যেহেতু ঐতিহ্যবাহী একটি ক্লাব এবং আন্তর্জাতিক একটি সংগঠন সে দীর্ঘদিন চালিয়েছেন। তাছাড়া জালালাবাদ গ্যাসের সাবেক এমডি। পরিচয়টা এই জন্য করে দিলাম যে এটার বাহিরে যে আপনি আমাদের এই খবর বিশ্লেষণ আমাদেরকে এসে সময় দিচ্ছেন, এই জন্য দর্শকের পরিচয়টা করে দিলাম। প্রিয় দর্শক, শুরু করছি আজকের পত্রিকা পড়া। পত্রিকার প্রথমে হাতে নিচ্ছি রূপালী বাংলাদেশ জাতীয় দৈনিক। জাতীয় দৈনিক পড়ার আগে আজকে আমি দিন তারিখটা জেনে দিচ্ছি। আজ মঙ্গলবার, 1 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2026, 25 শাওয়াল 1447 হিজরি। প্রথমেই 1 বৈশাখের খবর দিয়ে শুরু করব। বৈশাখী আনন্দে মাতবে জাতি, 1433 বঙ্গাব্দের প্রথম দিন আজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, তার সাথে আমাদের শুভেচ্ছাও তো আগে দিয়েছি আমরা। ইলিশ নয়, চন্দনা ও সার্ডিনে প্রতারিত ক্রেতা। 1 বৈশাখে ইলিশ খাওয়াতে চন্দনা এবং সার্ডিন দুটি মাছ নিয়ে প্রতারণা করছেন মাছ ব্যবসায়ীরা। বৈশ্বিক ও আভ্যন্তরীণ চ্যালেঞ্জে শিল্প খাত। 21 জন বিএনপি সরকারের প্রথম বাজেট উপস্থাপন, অর্থাৎ এই সরকারের প্রথম বাজেট। বাজেটে প্রতিকার চায় শিল্প খাতের উদ্যোক্তারা। স্বল্প সুদে অর্থায়ন গুরুত্ব দিতে সরকারকে অনুরোধ। 2026-27 অর্থ বছরে বাজেট 9,30,000 কোটি। উৎপাদন খরচ কমানো ও কর ব্যবস্থা সহজীকরণের দাবি। আজ কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিএনপি সরকারের ক্ষমতায় আসার আগেই এটা তাদের একটা ম্যানিফেস্টোতে ছিল, কৃষক কার্ড দিবে। অলরেডি অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা দেওয়া শুরু করছে আজকে। আন্দোলন শুরু হয়ে গেছে বললেন জামাতে আমির। সংসদে নিয়ে, অর্থাৎ জুলাই আন্দোলনের যে ইয়েটা ছিল সনদ, সেটা নিয়ে আন্দোলন। আরো অন্যান্য খবর, আন্তর্জাতিক খবর এটা। মধ্যপ্রাচ্য সংকট, হরমুজ ঘিরে শক্তির লড়াই, ইরানি বন্দরে মার্কিন অবরোধ বাড়ছে, সংঘাতের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মিত্রদের মধ্যে বিভাজন, প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর কড়া সমালোচনা, বিশ্ব জ্বালানি সরবরাহ হুমকির মুখে। ইউরিয়া সার উৎপাদন বন্ধ, হুমকিতে কৃষি। তীব্র গ্যাস সংকট। জানি না বাংলাদেশের ভাগ্যে কি আছে, কৃষক কার্ড পাচ্ছে, এদিকে কৃষকের জন্য একটা হুমকির খবর আসছে আর কি। প্রথম পাতা শেষ করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শেষ পৃষ্ঠায়। জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশের শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে পড়ে শোনাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অবহেলাতেই মৃত্যু, প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা, 13 দিনে মৃত্যু শতকের ঘরে। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ। ব্যাংক রেগুলেশন আইন নিয়ে টিআইবির আপত্তি। বললেন পররাষ্ট্র উপদেষ্টা, আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না তেল, অর্থাৎ পেট্রোল ডিজেল ইত্যাদির কথা বলা হচ্ছে। বললেন তথ্যমন্ত্রী, বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষা পাওয়া মানুষের মৌলিক অধিকার। কৃষক লীগ নেতাদের সিন্ডিকেটের শত কোটি টাকার প্রতারণা, সাবেক সরকারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই ছিল মোটামুটি 5 মিনিটের এই খবর দিয়ে জাতীয় পত্রিকা রূপালী বাংলাদেশ তাদের খবর পরিবেশন করেছে। 1 বৈশাখ বাঙালি জাতির যে একটি চিরনির্ধারিত, মানে সবসময় আমরা চালিয়ে আসছি যেটা আর কি, আজকে সেই দিনটি
সারা জাতি আনন্দে আজকে উদ্বেলিত। আপনার কাছে আসছি। ধন্যবাদ। আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা বৈশাখ বাংলাদেশ জীবনে একটা অত্যন্ত স্মরণীয় দিন। আজকে সকালে আমি দেখছিলাম যে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানটা চলছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে অনুষ্ঠানটা ধারাবাহিকতা হচ্ছে। আমি যে জায়গাটাতে অ্যাড্রেস করব সেটা হচ্ছে যে আমাদের যে নতুন প্রজন্ম, যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা আজকে কিন্তু সম্পূর্ণরূপে তারা জীবনটা ঘরের ভিতরে আবদ্ধ। তারা কিন্তু মুক্ত খোলা বাতাস, খেলাধুলা, বন্ধু বান্ধবদের সাথে মেশা, যেগুলা আমরা আমাদের ছোটবেলায় কাটিয়েছি, সেই জিনিসগুলো কিন্তু তারা এগুলো পাচ্ছে না। সুতরাং তাদের ভিতরে এক ধরনের মেন্টাল ডিপ্রেশন কাজ করতেছে, যেটা আমার ধারণা। সেটা তারা মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে। সুতরাং এই যে পহেলা বৈশাখ উপলক্ষে যে আজকে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে, বাচ্চারা এই দেশের সংস্কৃতির সাথে, অতীতের সাথে তারা পরিচিত হচ্ছে। আমাদের দেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল, পিঠাপুলি, রথের মেলা, পথের পাশে রথের মেলা, আনন্দ শোভাযাত্রা, এই জিনিসগুলো অন্তত তাদেরকে একটা জিনিস করছে, সেটা জিনিস হচ্ছে যে ঘরের এই আবদ্ধ পরিবেশ থেকে তাদেরকে বাইরে নিয়ে আসতেছে। এবং সেই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা এই সমস্ত আয়োজক, তারা এই অনুষ্ঠানগুলোর আয়োজন করছে এবং সরকারিভাবেও করা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অভিভাবকরা, যারা আমরা সারাদিনই বসে বসে ইংরেজি ভাষার চর্চা করি, ইংরেজিতে কথা বলার জন্য খুবই চেষ্টা করি, বাচ্চাকে স্মার্ট করার জন্য, ইংরেজি নিয়ে ছাড়া জীবন অচল, এই ধরনের ধারণা যারা আমরা পোষণ করি, তারা যে তাদের বাচ্চাদেরকে নিয়ে যে আজকে বাইরে এসেছেন, এটাই আমার কাছে সবচেয়ে পজিটিভ সাইড মনে হয়। তবে এটা শুধু এখানেই শেষ না। এই বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাকে আমাদেরকে সর্বস্তরে লালন করতে হবে এবং আমাদের ভাষার মধ্যে যাতে কোনো ধরনের ইনফিল্ট্রেশন না ঘটে। যেমন বাংলা মাঝখানে এখন হিন্দি ঢুকতেছে, ইংরেজি ঢুকতেছে, উর্দু ঢুকতেছে, নানান ধরনের কালচার আমরা আলটিমেটলি আমাদের সক্রিয়তাকে হারাচ্ছি। সুতরাং অভিভাবকরা এই বিষয়টা নিয়ে, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, বাংলা ভাষার সাথে যেটা ঢোকা একটা জিনিস, অনেক ভাষা কিন্তু বাংলায় পরিণত হয়ে গেছে, অনেক হিন্দি ভাষা, উর্দু ভাষা, সেটা এক জিনিস, কিন্তু হিন্দি চর্চা, উর্দু চর্চাটা, এটা নিয়ে হয়তো আমি ওইটাই বলতে চাচ্ছি। এবং এই যে চর্চা হচ্ছে, সেগুলো সঠিক কোনো চর্চা হচ্ছে না। এগুলো অনেকটা আমাদের দেশে স্মার্টনেস এর একটা মেজার হয়ে দাঁড়িয়েছে, যে কতটা হিন্দি বলতেছে, কতটা ইংরেজি বলতেছে। দিস বিকাম এ মেজার্স অফ দ্য স্মার্টনেস। কিন্তু স্মার্টনেস বাংলা ভাষাটাই যদি কেউ ভালোভাবে রপ্ত করে, তাহলে কিন্তু কোনো অন্য কিছুর প্রয়োজন হয় না। অনেক অনেক ধন্যবাদ। পয়লা বৈশাখকে ইয়ে করিয়ে সুন্দর একটি মেসেজ আপনার কাছ থেকে আমরা পেয়েছি, জাতি এটা উপকৃত হবে। বৈশ্বিক ও আভ্যন্তরীণ চ্যালেঞ্জে শিল্প খাত, এই যে বর্তমান শিল্প খাত মানেই সেখানে ব্যবস্থা থাকবে, তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদি থাকতে হবে, সেটার অভাবেই কিন্তু এই আভ্যন্তরীণ চ্যালেঞ্জ হচ্ছে শিল্প খাতে। এই শিল্প খাত হুমকির মুখে, কি মনে করেন আপনি? আপনি তো প্রথম যেটা বলছি যে তেলের কথা যেটা আপনি বলেছেন, সেটা তো একটা বৈশ্বিক প্রবলেম আমাদের এই সাময়িক এখন আমরা ফেস করছি, এবং এটা থেকে আমরা কতদিনের ভিতর এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা আমরা জানি না। কিন্তু শিল্পের আরেকটা জিনিস হচ্ছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা জিনিস হচ্ছে র মেটেরিয়ালস এবং মার্কেট। আপনার র মেটেরিয়ালস আপনাকে কম দামে কিনতে হবে এবং বেশি দামে আপনাকে বিক্রি করতে হবে। এটাই হচ্ছে বিজনেসের মূল স্ট্র্যাটেজি। এখন বৈশ্বিক কারণে যদি আপনার ওয়ার্ল্ডে যদি তেলের দাম যদি বাড়ে, স্বাভাবিকভাবেই যে সমস্ত দেশে আমরা জিনিসগুলো এক্সপোর্ট করি, সে সমস্ত দেশের কিন্তু অর্ডারের পরিমাণগুলো কিন্তু কমে আসবে। সুতরাং এই যে কমে আসা, একদিকে আমাদের র মেটেরিয়ালস কালেকশন করতে হবে বেশি দামে এবং আমরা সেল করব কম দামে, এখানে কিন্তু মার্জিনটা কিন্তু বাড়াবে। এখানে কিন্তু তিনটা বিষয়, একটা হচ্ছে জ্বালানি, 3 নম্বর হচ্ছে র মেটেরিয়ালস, এবং থার্ড হচ্ছে মার্কেট। এই তিনটা যদি লিমিটেড হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য এটা অ্যালার্মিং। এবং আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের যে শিল্প খাতটা মোরাললেস, সেটা কিন্তু হচ্ছে রেডিমেড গার্মেন্ট বেস। আমাদের কিন্তু অন্য কোনো সেক্টরে কিন্তু ওই ধরনের বড় ধরনের সাফল্য আমরা অর্জন করতে পারেন। সুতরাং আমার মনে হয় যারা যথাযথ কর্তৃপক্ষতে আছেন, তারা এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই নজরে আনবেন। অনেক অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক খবর, একটা হরমুজ ঘিরে শক্তির লড়াই, মধ্যপ্রাচ্য সংকট। আমরা আশার আলো দেখেছিলাম যে ইসলামাবাদে মার্কিনী এবং ইরানি এবং আমার অন্যান্য 3 দেশের নিয়ে একটা সমঝোতার ছিল, সেটা ভেস্তে গেছে। এখানে এখন একটা আশঙ্কা হচ্ছে, ইরানি বন্দরে মার্কিন অবরোধে বাড়ছে সংঘাতের ঝুঁকি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মিত্রদের মধ্যে বিভাজন। এই নিয়ে কি আবারও কি লড়াই শুরু হয়ে যাচ্ছে?
এটা তো আসলে মিলন ভাই খুব জটিল বলা, তবে আহ, দুইটা পক্ষই যার যার পজিশনে একেবারেই অনড় অবস্থানে দাঁড়িয়ে আছে। নেগোসিয়েশনের টেবিলে সত্যিকার অর্থে আমি যদি বলি যে একদম অনড় অবস্থান, সেটা আমার দৃষ্টিতে সেটা কিন্তু গ্রহণযোগ্য না। আমাদেরকে সবকিছু মিলিয়েই চিন্তা করতে হবে। ছাড় দিতে হবে অনড় অবস্থানে থাকাটা আমার মনে হয় এটা এখনকার যে ওয়ার্ল্ডের যে পলিটিক্স, মানে যেটা জিও পলিটিক্স, যেটা আপনি বললেন যে ন্যাটোতে ইউরোপিয়ান মিত্রদের মধ্যে বিভাজন, এর মূল কারণটাই হচ্ছে ওইখানে। ওকে, অনেক ধন্যবাদ। যুদ্ধ আরো বাঁচতে পারে এটা এখনো বলা যাচ্ছে আমরা না। চাই না যুদ্ধ বাড়ুক, এটাই এদিকে আমরা আজ থেকে কৃষি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, শুভ সংবাদ আমাদের জন্য। অন্যদিকে হুমকির সংবাদ কৃষকদের জন্য, ইউরিয়া সার উৎপাদন বন্ধ, হুমকিতে কৃষি, তীব্র গ্যাস সংকট। আপনি গ্যাসেরও এক সময় এমডি ছিলেন। এই গ্যাস সংকট, ডিজেল সংকট ইত্যাদির মধ্যে কৃষকেরা দিশাহারার মধ্যে। কৃষক কার্ড পাচ্ছে, এখানে হয়তো 2,500 টাকা করে পাবে, কিন্তু এই যে অবস্থা যদি হয়ে থাকে তাহলে এটার সাথে এটা কি সংঘাত হবে কিনা? আপনি তো স্বাভাবিকভাবে এটা যে প্রথম জিনিস হচ্ছে যে বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, এবং আমাদের দেশের আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমরা বেশ কিছু বছর ধরে খাদ্য স্বয়ংসম্পূর্ণ আছি। এখানে ইউরিয়া সারের অভাবের সাথে যে পয়েন্টটা চলে আসবে, এখানে দুইটা পয়েন্ট। ইউরিয়া সার করতে হলে আপনার প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন, এবং সেটা বাংলাদেশের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা নেই। আমরা এই মুহূর্তে মোটামুটি ভাবে একটা বড় অঙ্ক আমাদেরকে এলএনজি ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে। সুতরাং এলএনজি ইম্পোর্ট করা যদি ডিসরাপ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমত ইউরিয়া প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এবং আমার জানার মতো মনে হয় একমাত্র সিলেটের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি ছাড়া বাকি যতগুলো প্রতিষ্ঠানে ইউরিয়া সার উৎপাদন করে তারা সবাই বন্ধ। সাজানো কিন্তু হ্যাঁ, শাহজালাল যদি বন্ধ হয় তাহলে বন্ধ। 2 নম্বর জিনিস হচ্ছে যে ডিজেল। সুতরাং সারের তো পরে আরেকটা প্রশ্ন আসতেছে ডিজেল। সুতরাং ডিজেল আমরা দেখতেছি আমদানি হচ্ছে, যেটা প্রায় ভারত থেকে, যেটা পাইপলাইন দিয়ে আসছে, যে নোমালীগড় থেকে যেটা আসতেছে, সেটা পর্যাপ্ত না। এখানে বলা হচ্ছে তীব্র গ্যাস সংকট দিয়ে বলা হচ্ছে মিনি পেপ সিজনে চাহিদা 6 লাখ টন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে 3 লাখ টন। আরো 4 লাখ টন আনার আন্তর্জাতিক দরপত্র মিলেনি, সারা এখনই মিলেনি, কিন্তু এখানে বলা হচ্ছে মজুদ চলবে আগামী জুন মাস পর্যন্ত। একবারে কিন্তু দ্বার প্রান্তে শেষ হয়ে যাচ্ছে, এপ্রিল মে জুন এই সময়ের ভিতরে আমাদেরকে এটা এনশিওর করতে হবে। এবং যদি এনশিওর করতে না পারি, সেটা আমাদের জন্য আসলেও একটা বিপর্যয় ডেকে আনবে। বিপর্যয় আমরা মনে করি কার্ড দেওয়া হচ্ছে কৃষকদেরকে, তার পাশাপাশি এটার গুরুত্বটা দিলেই কিন্তু কার্ডের সফলতা পাবে। ধন্যবাদ। শেষ পৃষ্ঠা 2-1টি খবর বিশ্লেষণ করে আমরা স্থানীয় দৈনিকে চলে আসবো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না তেল। এই তেল নিয়ে যে তেলেস্মাতি চলছে, আসলে তেল থাকা সত্ত্বেও অনেক সময় তেল পাচ্ছে না, 4 ঘন্টা 5 ঘন্টা পর পাচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলতে পারেন? এটা কেউ যে পাচ্ছে না সেই জিনিসটা হচ্ছে, আমি আসলে ওইভাবে না, আমি বলবো যে সেভাবে একটা মজুদদারে কিভাবে একটা লোক ড্রাম যদি তেল ভর্তি করে নিয়ে যায়, তাহলে সেটাতে যারা পেট্রোল পাম্প যারা মালিক আছেন তাদের নৈতিকতা ভিত্তিটা কোন জায়গায়? তারা কিভাবে, যেখানে 200-300 টাকার তেল দিচ্ছেন, সেখানে তারা ড্রাম ভর্তি করে যদি তেল সেল করে, তাহলে সেক্ষেত্রে তো সিস্টেম অটোমেটিকই সেটা ভেঙে পড়বে। ব্যবসায়ীদের নীতি নৈতিকতার একটা বড় জিনিস। এবং গভর্নমেন্টের পক্ষে যে সার্ভাইলেন্স টিম করে যে তেল উদ্ধার করা, এটা কিন্তু সম্ভব না আলটিমেটলি আনলেস সাধারণ মানুষ এখানে পার্টিসিপেট না করে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করিনি, আমি স্থানীয় পত্রিকায় হাতে নিচ্ছি। প্রথমেই সিলেট বাণী। সিলেট বাণীতেও যথাযথভাবেই আজকের দিনটিকে স্মরণ করে তারা লিড পয়েন্ট করেছে। আজ পয়লা বৈশাখ, বর্ষবরণের প্রাণের উৎসব। পয়লা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। প্রধানমন্ত্রী প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে, প্রধানমন্ত্রী। সিলেট সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মন্ত্রী খন্দকার মুক্তাদির, আমাদের বাণিজ্য মন্ত্রী। সিলেটের না, সিলেট থেকে এমপি, মন্ত্রী তো সারা বাংলাদেশে। দিনব্যাপী আয়োজনে নতুন বছরকে বরণ করে নেবে শ্রুতি একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানে। আজকের মধ্যে ব্যাটারি রিক্সার শোরুম বন্ধের নির্দেশ। এটা কিন্তু একটা পুলিশ লুকোচুরি খেলার মতো হচ্ছে, চোর পুলিশের মতো চলে, এটা বন্ধ হয় খোলে ইত্যাদি। উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন থেমে নেই, সিসি প্রশাসক। এই ছিল প্রথম পাতার খবর। এখানে আর একটি খবর, নববর্ষের শুভেচ্ছা
নগরবাসীকে সিসি প্রশাসকের শুভেচ্ছা। শেষ পৃষ্ঠায় সিলেট বাণী। সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির 1 ডজন নেত্রী, অর্থাৎ মহিলা সংরক্ষিত আসনে 1 ডজনের মধ্যে এখানে 6 জনের ছবিও এসছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লাকড়ি তোড়া উরুস কাল। আমরা জানি প্রতি বছরই এই লাকড়ি তোড়ার মধ্য দিয়েই উরুস শুরু হয়। এটা শুরু হচ্ছে আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা। আজ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন, যেটা আমরা আগে পড়েছি। সিলেটে 11 দলীয় ঐক্যের লিফলেট বিতরণ। গণভোটের রায় অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি সরকার। ওয়ার্ড সচিবদের সঙ্গে সভা। উন্নয়ন টেকসই করতে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসি প্রশাসকের। মৌলভীবাজারের জুড়িতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী। কানাইঘাটে নতুন করে স্পোর্টস সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত। পয়লা বৈশাখ পরিবর্তনের সময়ে ঐতিহ্য রক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আরো দু একটি খবর আছে, পরে অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণে। কানাইঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন। আয় বাড়ছে না, কিন্তু সিসিকের উন্নয়ন কিভাবে হচ্ছে এটা বিশ্লেষণের দাবি রাখে। উন্নয়ন টেকসই করতে রাজস্ব বৃদ্ধিতে সিসি প্রশাসকের বলছে বাড়াতে হবে। অন্যদিকে বলতেছেন আয় না বাড়লেও সিসিকের হচ্ছে উন্নয়ন ঠিকই আছে, চলছে, উন্নয়ন হচ্ছে। পাঁচমিশালি খবর নিয়েই সিলেট বাণী খবর পরিবেশন করেছে। কোনটা দিয়ে শুরু করবেন আপনি? এই কথা থেকে বলা যায় আয় না বাড়লে সিসিকের উন্নয়ন থেমে নেই, সিসি প্রশাসক। প্রথমত যে আয়ের যে ব্যাপারটা আছে, একটা স্থানীয় সরকার কিন্তু সবসময় কিন্তু সরকারের অনুদান ছাড়াও যে লোকাল যে নাগরিক আছে এখান থেকে আয় করার নাগরিকদের কাছ থেকে একটা খায়াত আছে। এবং তারপরেও সরকারের তরফ থেকে আপনি যেটা বললেন যে উন্নয়ন কিভাবে হচ্ছে, আয় যেহেতু হচ্ছে না বলে, মানে সরকারের তরফ থেকে একটা অনুদান নিশ্চয়ই সিসি পেয়ে থাকে। তবে এই ধরনের স্থানীয় সরকারগুলো সবখানেই যেটা দেখা যায় যে তারা স্বাবলম্বী হয় এবং নিজে যে পরিমাণ টাকা আয় করে ঠিক সেই পরিমাণ টাকা রোজগার করে। সুতরাং একটা কথা আমি বলবো যে যারা সচেতন নাগরিক আছেন সিলেটে, তারা অবশ্যই সরকারের যে ট্যাক্স, যেটা নাগরিকদের উপর যেটা ট্যাক্স ধার্য করা হয়, সেটা যাতে পরিশোধ করেন। আমি একটু আপনার সাথে অন্যভাবে একটু বলি। ট্যাক্স অবশ্যই দিতে হবে, যেটা নির্দিষ্ট হার আছে। ইদানিংকালে আমরা দেখছি কয়েক বছর থেকে যে ব্যবসায়ীদেরকে প্রতি বছর যেটা ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, নবায়ন ফিসটা যে এত বেশি, এখানে প্রতি বছর সাইনবোর্ডের জন্য আলাদা পয়সা দিতে হয়। একটা প্রতিষ্ঠানের নাম তো আছেই, কিন্তু সাইনবোর্ড ব্যবহার করবে, সাইনবোর্ডের যত লাম্পা হবে বা বাড়তি হবে বা যে পরিমাণ থাকবে সেটার উপরে একটা ট্যাক্স আলাদা করে। এটা কি প্রতি বছর দিতে হবে? তার তো একবার খরচ দিয়ে বাড়িয়েছেন। ট্রেড লাইসেন্সের জন্য যেটা আছে সেটাই তো না হোক। এই যে বাড়তি টাকা নিয়ে একটা ছোট ছোট ব্যবসায়ীদের জন্য 4,000-5,000 টাকা ট্যাক্স, যেখানে 200 টাকা থেকে 500 টাকা সর্বোচ্চ ছিল। এইভাবে যদি আদায় করা হয়, উন্নয়ন কি এইভাবে উন্নয়ন করা কি সম্ভব? না আপনি কি মনে করেন? এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলবো যে যতগুলো ব্যবসায়িক সংগঠন আছে, আমি তো দেখি সবগুলো ব্যবসায়িক সংগঠন, এবং এখানে কালেকটিভলি কথা বলা উচিত। যেমন আপনি যে কথাগুলো আমাকে বললেন, সেটা হয়তো যারা ভিউয়ার যারা আছেন আজকে প্রোগ্রাম দেখছেন, তাদের মধ্যে কিন্তু আসলে সত্যিকার অর্থে এই বিষয়টা সম্পর্কে তেমন একটা ধারণা নাই। আমি আপনার কাছে আজকে শুনলাম যে আয় বাড়ছে, মানে সাইনবোর্ডের উপর ট্যাক্স বাড়ছে। ডেফিনেটলি এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত এবং আলোচনার মাধ্যমে অথরিটিকে বোঝাতে হবে যে এই কারণের জন্য এটা আমরা দিতে অপারগ। এই মেট্রোপলিটন চেম্বার, সিলেট চেম্বার অফ কমার্স, এরা যদি অগ্রসর হয় তাহলে আমার মনে হয় এগুলো জিনিসটা। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অথবা সিলেট চেম্বার অফ কমার্স আমি তাদেরকে বলবো না, আমি বলবো যে যারা স্টেক হোল্ডার যারা আছে, যেমন ধরেন বিভিন্ন পেশাজীবী যারা সংগঠন আছে, যেমন ক্ষুদ্র, আপনি নিজে বইয়ের ব্যবসা করেন, কাপড়ের যারা ব্যবসা, তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিন্তু সংগঠন আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সংগঠন আছে। সুতরাং এই যে বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান, যেমন চেম্বার অফ কমার্সের ভিতরেই হয়তো আপনি দেখেন আরো সাব গ্রুপ আছে আরো অনেকগুলো। সুতরাং এই সাব গ্রুপ গুলোর থেকে এবং যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, আমি যেটা আপনার কথা থেকে যেটা আমি বুঝতে পারছি যে একেবারে নিম্ন আয়ের যারা ছোট ছোট দোকানদার, তারা বেশি এফেক্টিভ হচ্ছে। সুতরাং তারা গিয়ে কালেকটিভলি কথা বলা উচিত এবং তারা যেহেতু একেবারেই ভুক্তভোগী। শোয়েব ভাই, এই সিস্টেমটা কিন্তু একসময় ছিল না। ট্রেড লাইসেন্স রেনু হতো, প্রত্যেক বছর নবায়ন হতো, কিন্তু যে সাইনবোর্ডের উপর একটা বিশাল একটা ইয়া দেওয়া হয়েছে, একটা কর নির্ধারণ করা হয়েছে, এইটা আমার কাছে বোধগম্য হচ্ছে। আমি আপনাকে একটু ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবো যে এই যে পয়েন্ট আপনি যেটা রেজ করলেন, সেটা নিয়ে কি আপনাদের তরফ থেকে মানে
এটা না, এইভাবে আমরা কখনো কখনো করতে চাইনি। আজকে পত্রিকায় এসছে হিসেবে যে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়ন কি ঠিক? আমার তো একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের আমি নবায়ন করব, প্রতিষ্ঠান আছে, নাম তো তার আছেই। এই নামের জন্য একটা সাইনবোর্ড তো প্রত্যেকেরই থাকবে। তো প্রতি বছর কি সাইনবোর্ডের উপর কি আলাদা করে কর দিতে হবে? এটা যদি রাস্তাঘাটে কোনো সাইনবোর্ড কেউ দিত, বিলবোর্ড, সেটার বিলবোর্ড অগ্রণের প্রচারণার উপর তারা নিতে পারে। কিন্তু তার ঘরের সাইনবোর্ড, তার নির্দিষ্ট দোকানের, তার ক্রয় করা দোকান কিংবা তার রেন্টের দোকান, এটা তো তার নির্দিষ্ট নির্দিষ্ট প্রেমিসেস। এখানে কেন এটা হচ্ছে যে আমি যে বললাম যে আপনারা ফোরামলি যদি একটা কথা বলেন, যেটা বলছেন প্রতি বছর, এটা এমনও হতে পারে সিটি কর্পোরেশন বলতে পারে যে ঠিক আছে 5 বছরের জন্য একটা সাইনবোর্ডের জন্য একটা সম্মানী তারা নির্ধারণ করবে, এই ধরনের একটা ঘটনা। আমার মনে হয় এটা নিয়ে সরাসরি তাদের সাথে ডিসকাশন করাটাই এই সময়ের আরেকটি খবর, প্রতিদিন পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে, হাম উপসর্গে আরো 7 শিশুর মৃত্যুর হার, মৃত্যুর লাইনটা যেন বেড়েই যাচ্ছে। এ ব্যাপারে একটু কিছু বলি। এটা আমি যতটুকু জানি যে ইপিআই কর্মসূচির আওতায় বাংলাদেশে যে 6টা অসুখের জন্য যে চিকিৎসা দেওয়া হতো তার মধ্যে একটা হাম ইনক্লুড ছিল। কিন্তু কি কারণের জন্য এই হামের টিকাটা আসে নাই বাংলাদেশে, সেটার জন্য জবাবদিহিতার প্রশ্ন। এখানে যদি বলা হয় যে সরকার পরিবর্তন হয়েছে কিংবা নতুন সচিব এসেছেন ইত্যাদি ইত্যাদি বলা হয়, কিন্তু এটা কিন্তু কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে এটা একটা নিয়মিত চলমান এটা একটা চলমান প্রক্রিয়া। যিনি তার ডেস্কে থাকবেন তিনি জানেন যে তাকে কি কি কাজ করতে হবে, অ্যাসাইন তার জন্য। এখানে মন্ত্রী পরিবর্তন বলেন, সরকার পরিবর্তন বলেন, সচিব পরিবর্তন বলেন, এই বিষয়গুলো এগুলো আসলে গ্রহণযোগ্য না। সুতরাং এখানে আমার মনে হয় এটার জন্য দায় দায়িত্ব নিরূপণ করা প্রয়োজন, এবং দায় দায়িত্ব শুধু নিরূপণ নয়, এটার ক্ষেত্রে যে আসলে কোনো গাফিলতি ছিল কিনা সে বিষয়টাকে আইডেন্টিফাই করা। বর্তমানে এরা বলছে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা অবহেলায় এখন এটা এরকম হচ্ছে, এই ধরনের একটা দায় দিচ্ছে তাদের উপর। সেটা জিনিস হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বডি, কিন্তু এখানে কাজগুলো তার বডি কর্মী কাজগুলো ডেস্ক থেকে জেনারেট হয়। নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ডেস্ক ছিল যারা এই হাম টিকাকে প্রক্রিয়া করার জন্য যারা রেসপন্সিবল, তারা কতটুকু দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে আমাদের কাছে মূল বিষয়। সরকার আসবে, সরকার যাবে, এটা তো মিলন ভাই, এটা দুনিয়া সবখানে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু গভর্নমেন্টের যে পলিসি সেটা তো চেঞ্জ হবে না। আমি কতদিন পর পর আমি হামের টিকা কিনবো বা ইপিআই টিকা কিনবো, যেটি সেট রুল, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে ব্যক্তিগত পর্যায়ে মন্ত্রণালয়ের তার গাফিলতি। অনেক অনেক ধন্যবাদ। শেষ করবো। আর কত মৃত্যু হলে টনক নড়বে জানি না, প্রতিদিনই কিন্তু মৃত্যুর আমরা অন্য পত্রিকার দিকে আসি। শ্যামল সিলেট হাতে নিচ্ছে। শ্যামল সিলেটে আবারও এখানে বলা হয়েছে, যেহেতু আজকে পহেলা বৈশাখ, বর্ষবরণ এই প্রাণীর উৎসব, আজ পহেলা বৈশাখ। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের উপরে যুদ্ধ ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটে বড় ভূমিকা রাখছে বিয়ানীবাজার থেকে উৎপাদিত পেট্রোল অকটেন। এটার উপর একটু আলোচনা করবেন আপনি। আমি পড়া শেষ করি। গোয়েনঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, সুন্দর আশার বাণী। ব্যবসায়ীদের উপর করের বোঝা বাড়বে না। আমরা কর নিয়ে আলোচনা করতে বাণিজ্য মন্ত্রী একটা সুন্দর কথা বলেছেন, আমরা অপেক্ষায় থাকলাম। বাজার পরিদর্শনে সিসি প্রশাসক, কাজীর বাজার থেকে অর্জিত রাজস্ব জনকল্যাণে ব্যয় হবে। কাজীর বাজার থেকে অর্জিত রাজস্ব জনকল্যাণ, এটা তো সব জায়গা থেকেই রাজস্ব কাজীর বাজার টিকা, হয়তো কাজীর বাজার দেখতে যে এখান থেকে কথাটা একটু বেশি, হয়তো তারা বেশি করতে পারে। আয় না বাড়লেও শিশিকের উন্নয়ন থেমে নাই, যেটি একটু আগে আমরা আলোচনা করেছি। শেষ পৃষ্ঠায় সিলেট বাড়ি। মৌলিবাজারে উপকারে আসেনি কোটি টাকার খনন প্রকল্প, বরাক নদীর নব্য সংকট। এই যে কাজ হয় সরকারি, কিন্তু এখান থেকে উপকার পায় না জনগণ, এটা আমাদের জন্য একটা অত্যন্ত দুঃখজনক খবর। আজ জুড়িতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী। বৈশাখে ঘিরে ব্যস্ত কুলাউড়ার কুমাররা। এই যে মাটির যে বাসন টাসন তৈরি হয় কুমারেরা, আহমানগার বাংলা থেকে চলে আসছে, মাটির বাসন কিন্তু অনেকটা বিলুপ্তির দিকে গেছে। এটা সেরকম টাকা পয়সা তারা ইনকাম করতে পারছে না, তবুও থেমে নাই, এখনো চলছে। এভাবে ঘুরে 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 যে কাদা মাটিকে একটা বাসনে তৈরি করা হয়, তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। জকিগঞ্জের সীমান্ত 46 লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ, দালাল সহ আটক 4। সকল ক্ষেত্রে নগ্ন দলীয়করণের মাধ্যমে বিএনপি ফ্যাসিলিটির পথে হাঁটছে, লিফটেড বিতরণকারী মোহাম্মদ ফখরুল ইসলাম, জামাতের নেতা। আবারও এদেরকে ফাঁসিবাদ বলা হচ্ছে, কিন্তু ফাঁসিবাদীর পথে যাচ্ছে। এই ছিল খবর। আমি মূল খবরটা আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু জ্বালানির সাথে আপনার একটা সম্পর্ক তেল
গ্যাসের সাথে জ্বালানি সংকটে বড় ভূমিকা রাখছে বিয়ানীবাজার থেকে উৎপাদিত পেট্রোল অকটেন। এখানে একটু বলা হচ্ছে কন্ডেন্সেট থেকে উৎপাদিত হয় পেট্রোল ও অকটেন, গড়ে 100 ব্যারেল কন্ডেন্সেট উৎপাদিত হয়। এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করা যাবে। এটা হচ্ছে যে যখনই প্রাকৃতিক গ্যাস কোনো খনি থেকে উত্তোলন করা হয় এবং সেখানে টেম্পারেচারের একটা ব্যাপার আছে। টেম্পারেচার যখনই ফল করে, প্রেসার এবং টেম্পারেচার এখানে হাই প্রেসারে থাকে এবং টেম্পারেচারে থাকে, যখন প্রেসার এবং টেম্পারেচার যখন কমতে থাকে, কমতে কমতে যখন এটা লাইনে সরবরাহ করার উপযোগী হয়, তখন এই গ্যাসের সঙ্গে আমরা বাই প্রোডাক্ট হিসেবে আমরা কন্ডেন্সেট পেয়ে থাকি। এটা একটা সিম্পল ইঞ্জিনিয়ারিং রুলসে আছে যে প্রেসার এবং টেম্পারেচার ফল করলে তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ওই তাপমাত্রার মধ্যে ভাসমান থাকতে পারে না, সেটা নিচে জমাট পড়ে যায়, সেটা হচ্ছে কন্ডেন্সেট। এবং এখানে বিয়ানীবাজারের যে ফিল্ড আছে সেখানে একটা কন্ডেন্সেট। আপনি বিয়ানীবাজার সম্পর্কে কি মনে করেন যে কি এটা আছে, এটা তো ভূমিকাটা বড় ভূমিকা দেয়, এটা আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো না, তবে বাংলাদেশে যে কন্ডেন্সেট কিন্তু এখানে হচ্ছে এবং সেটাকে প্রসেস করা হচ্ছে, এবং সেটা বাংলাদেশের যে প্রেজেন্ট যে ডিমান্ড যেটা, সেটা আমার মনে হয় না সেটা তারা ফুলফিল করে। তবে হ্যাঁ, আশার আলো হচ্ছে যে কিছুটা হইলেও পাওয়া যাচ্ছে এইখান থেকে, কন্ডেন্সেট থেকে আমরা পেট্রোল এবং অকটেন আমরা পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় দু একটি খবরে বিশ্লেষণ করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। এই যে মৌলভীবাজারে উপকারে আসেনি কোটি টাকার খনন প্রকল্প, এই যে সরকারের কাজগুলো করা হয় তারপরে যে জনগণ এখান থেকে কিছু পাচ্ছে না, বরাক নদীর নাব্য সংকট আবারও, এই ব্যাপারে একটা কথা বলে আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। এখানে যে উপকার না পাওয়ার মূল কারণ হচ্ছে যে আপনার প্রথম যে কাজ হচ্ছে যে আসলে কতটুকু খনন করা হয়েছে সেই জিনিসটাকে আপনার তথ্যটা দরকার। আপনার কতটুকু খনন করার কথা ছিল, এই জিনিসগুলো আপনি যদি বিয়ে করতে না পারেন তাহলে হবে না। নাম্বার 2 হচ্ছে যে খনন করার পরে পরবর্তীতে যখন বন্যা হচ্ছে বা যখন নদীতে পানি প্রবাহ হচ্ছে, তখন কিন্তু আবার কিন্তু পরিমাণ নদীর তলাটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, সুতরাং সেটার কোনো স্থায়ী সমাধান আমরা করতে পারতেছি না। সুতরাং আমাদের একটা কথাই বলা দরকার, সেই জিনিসটা হচ্ছে যে প্রকল্প নেওয়া হচ্ছে এবং প্রকল্প নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে সম্ভাব্যতা যাচাই করা হয় সেটা যদি বাস্তবসম্মত হয় এবং এটাতে যারা যাতে কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আসলে সঠিকভাবে যাতে কাজটা করা হয়। যে মৌলভীবাজার দিয়ে একটা উদাহরণ টানা হয়েছে, কিন্তু আসলে শুধু মৌলভীবাজারের এই প্রকল্প না, অনেক প্রকল্পই কিন্তু হয়, কিন্তু জনগণ এটা আলোর মুখ দেখে না আর কি। আমরা শেষ করে নিই আজকে। প্রিয় দর্শক, সময় আমাদেরকে আর এগোতে দিচ্ছে না, আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনলাম, বিশেষ করে এই হামের উপরে এবং প্রকল্পের উপরে এবং সিটি কর্পোরেশনের উপরে যে কথাগুলো উনি বললেন, সব মিলিয়েই প্রত্যেকটি খবরই সুন্দরভাবে বিশ্লেষণ আমরা শুনেছি। আমরা প্রতিদিনই দুটি স্থানীয় পত্রিকা আমরা টাটকা খবরগুলো আমরা পরিবেশন করি এবং অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনি, সাথে জাতীয় পত্রিকাটি থাকি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও আজকের অনুষ্ঠান মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে আজকে অনুষ্ঠিত হলো। মালঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।